পদবীর দাপটে গাজীপুরে ছাগলকাণ্ডের মতিউরের অঢেল সম্পত্তি। টঙ্গীতে গার্মেন্টস কর্মী ভাই রাতারাতি বনে গেছেন শিল্পপতি। দখলে ১৯ কোটি টাকার জমিও। রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধারে সাদিক এগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে উত্তর সিটির অভিযান। সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু স্থাপনা। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ২ বছর করার পরিকল্পনা। প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চকলেট ভ্যানিলা ফ্লেভারের পুষ্টিকর বিস্কুট দেওয়ার নির্দেশ। উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় কোমরের উপরে কাঁচা দিয়ে। মানুষজন পড়ে যাইতেছে, আর তো পা ভেঙে আসলো আমার। প্রভাবশালী যারা অন্যায়কারী, যারা মাসলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। খাল দখল করে গড়ে উঠেছে আবাসিক ভবন, ওয়াসার পাম্প। অল্প বৃষ্টিতেই ডুবছে মিরপুর। প্রভাবশালীদের কাছে অসহায় কাউন্সিলর, দায় এড়ানোর সুযোগ নেই বলছেন নগরবিদরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। একের পর এক বেরিয়ে আসছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের অঢেল সম্পত্তির হিসাব। পদবীর দাপটে টঙ্গীতে গড়ে তুলেছেন শিল্প কারখানা। রাতারাতি গার্মেন্টস কর্মী ভাই বনে গেছেন শিল্পপতি, যার মালিকানায় আছেন দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারও। দখল করে রেখেছেন ১৯ কোটি টাকার জমিও। এছাড়া নামে বেনামে গড়েছেন আরও সম্পদ। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। ছেলের একটা ছাগল কাণ্ডেই সব অর্জন শেষ। দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্নীতির শিরোমণিতে আলোচনায় তাই জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতাধর সাবেক কর্তা ব্যক্তি মতিউর রহমান। তদবির জুড়ে চেয়ারে বসে ২ হাতে কামিয়েছেন। বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি গাড়ি, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, প্লট, ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি। ঢাকা, নরসিংদী, বরিশালের পর গাজীপুরেও খোঁজ মিলেছে মতিউরের সাম্রাজ্যের। সময় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কাইয়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে। এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটিতে গেলে জানা যায়, মতিউর রহমানকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে মালিক পক্ষের কেউ আর ফ্যাক্টরিতে আসছেন না। প্রথম খুলছে তো ফ্যাক্টরি, এখন পর্যন্ত কেউ আসেনি। স্থানীয় কাউন্সিলর বলছেন, ২-১ বছরের মধ্যে এই ফ্যাক্টরিটি বহুতল ভবন করে সম্প্রসারণ করা হয়েছে। পাশেই প্রায় আরও ১৯ কোটি টাকার জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন মতিউরের ভাই। একসাথে শাম্মী আর কিতে কাইয়ুম, এই একটা জয়েনের ব্যবসা আছে। ফ্যাক্টরি এক সময় ছোট ছিল, এখন তো এটা রাতারাতি 10 তলা একটা বড় বিল্ডিং হয়েছে, 8 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। আনুমানিক যে জমিটা কিনছে, ওই জমিটার মূল্য আছে ১৫ থেকে ২০ লাখ টাকা কাঠা। এর বাইরেও গাজীপুরের পুবাইল সহ বেশ কয়েকটি স্থানে মতিউর রহমানের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের দখল হওয়া অংশ উদ্ধারে সাদিক এগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধারে এখন কিন্তু সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটা শুরু হওয়ার পথে। আজকে ঠিক বেলা 10টা থেকে এই যে উচ্ছেদ অভিযান সেটা শুরু হওয়ার কথা থাকলেও যেহেতু গতকাল রাতেই এখানে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এখান থেকে যদি সরে না যায় যারা বসবাসকারী আছেন তাদেরকে আজকে দিনের মধ্যেই উচ্ছেদ করে দেওয়া হবে। সুতরাং আজকে সকাল থেকে সেই খবর পেয়ে এখানে যারা দীর্ঘদিন ধরে 16-17 বছর বা 18 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, তারা মূলত যে অবৈধ যে বসবাসকারীরা যারা আছেন তারা মূলত এই জায়গাটা ছেড়ে দিচ্ছেন আজকে সকাল থেকে, যেটা লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের উদ্ধার অভিযানের সর্বশেষ খবর যদি বা উচ্ছেদ অভিযানের খবর যদি সর্বশেষ জানাই, সিটি কর্পোরেশন এখন প্রস্তুত আছেন। সকাল থেকে যেহেতু যারা অবৈধ দখলদার আছেন তারা নিজের ইচ্ছাতেই এই জায়গাটুকু ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, সেহেতু তাদেরকে কিছুটা সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জায়গাটি এর পরেও যারা ছাড়বে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আসলে সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করেছিলাম এখানে যারা
সাদিক অ্যাগ্রোর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। তারা বলছেন যে তারা মূলত প্রধান যিনি সম্পত্তি কর্মকর্তা আছেন তিনি আসলে দেখবেন যে এইখানে সাদিক অ্যাগ্রোর মূলত জায়গা কতটুকু আছে, কতটুকু জায়গা দখল করে তারা মূলত এই পুরো রামচন্দ্রপুর খালটাকে দখল করে নিয়েছে সেটা তারা দেখে তারপরে পরবর্তী যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা যদি বলি যে সাদিক অ্যাগ্রোর পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কিচ্ছু জানানো হয়নি। আমরা বারবারই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং বলেছি যে আসলে এই ঘটনা বা তারা কতটা জায়গা দখল করে রেখেছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা অভিযোগ আছে, তারা বিভিন্ন গরুর যে গোবর আছে বা বিভিন্ন ধরনের আবর্জনা আছে সেগুলো ফেলে মূলত রামচন্দ্রপুর খালটাকে অনেকটা ভরাট করে ফেলেছেন এমন অভিযোগ কিন্তু আছে। সুতরাং এই ব্যাপারেও তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই ব্যাপারে তাদের কিছু বলার আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে এই রামচন্দ্রপুর খালটিকে উদ্ধার করার জন্য যতটুকু চেষ্টা করা যায়, যতটুকু করা সম্ভব তারা ততটাই করবেন এবং এই রামচন্দ্রপুর খালে যে পানির প্রবাহ সেটা ফিরিয়ে আনতে তারা তাদের যথাসাধ্য চেষ্টা করবেন। এই ছিল রাজধানীর মোহাম্মদপুর থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মোহাম্মদপুরে। এদিকে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো চলছে বিআইডব্লিউটি এর অভিযান। এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় দখলকৃত জায়গার স্থাপনা। নদী তীর দখল করে প্রভাবশালী মহল ড্রেজিং ব্যবসা, ইট বালু সহ অবৈধভাবে নানান রকম কারবার চালিয়ে আসছিল। 3 কিলোমিটার এলাকা জুড়ে চলছে 2 দিন ব্যাপী এই অভিযানের ধলেশ্বরী তীরে 153টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে প্রথম দিনে অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। দ্বিতীয় দিনেও বাকি স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। মালিকদের নানা অভিযোগ থাকলেও উচ্ছেদে খুশি সাধারণ মানুষ। খাল দখলই কাল হয়েছে মিরপুরের। দীর্ঘদিনের দখল আর দূষণের প্রভাবে কল্যাণপুর খালের একাংশ দখল হওয়ায় একটু বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। ডুবে যাচ্ছে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, পাইকপাড়া। নতুন সড়ক, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করেও মিলছে না সুফল। দখল ঠেকাতে প্রভাবশালীদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন স্থানীয় কাউন্সিলর। তবে এভাবে দায় এড়ানোর সুযোগ নেই বলে মত নগরবিদদের। রাশেদ লিমনের রিপোর্ট। যেন বাতির নিচে অন্ধকার, উপরে ফিটফাট, ঠিক নিচেই সদরঘাট। মেট্রো রেলে যাপিত জীবনে আধুনিকতার ছোঁয়া পাওয়া মিরপুরবাসী একটু বৃষ্টিতেই নাজেহাল। এই যে বুধবার সকালে 1 ঘন্টায় 61 মিলিমিটার বৃষ্টিতেই পানিবন্দী শেওড়াপাড়া, কাজীপাড়া আর পাইকপাড়া। সকাল সকাল স্কুল অফিসগামীদের ডুবতে হয়েছে কোমর পানিতে। দুর্ভোগ, দুর্দশা সব যেন নেমে এসেছে এই এলাকায়। উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা আর মানুষ চলতে চায়, মানে কোমরের উপরে কাঁচা দিয়া মানুষজন পড়ে যাইতেছে। আমি তো পা ভেঙে আসলো আমার। নদী হয়ে গেছে, এখন মনে হচ্ছে নৌকা দিয়ে যাওয়া লাগে। এখন মণিপুর এলাকায় এই সাইডটা শ্যানপাড়া সবসময় পানি দেখে আইছে। তবে অল্প বর্ষায় এমন ভয়াবহতার সাক্ষী নতুন নয় এই এলাকার বাসিন্দারা। মেট্রো রেলের সঙ্গে তৈরি হয়েছে নতুন সড়ক, বসেছে সুয়ারেজ লাইন, তবু মিলছে না মুক্তি। কারণ অনুসন্ধানে একটু ভেতরে সময় সংবাদ। স্থানীয় খালগুলো থেকে স্ট্রম ড্রেনেজের পানি নেমে যাবার কথা থাকলেও কল্যাণপুর খালের শাখা উমোচা উপচে তলিয়ে গেছে আশপাশ। বুঝতে আর বাকি নেই সর্বনাশটা হয়েছে কোথায়। কথা ছিল এই পানি প্রবাহিত হবে খাল দিয়ে, তবে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সেই খালের পানি এখন সড়ক দিয়ে অর্থাৎ উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, যার মূল কারণ স্থানীয় কাউন্সিলর বলছে দূষণের পাশাপাশি দখলও। এবং অভিযোগ আছে এই ওয়াসার যে এই পাম্পটি বসানো হয়েছে সেটিও খালের জমি দখল করে, এবং এই পাশটাতে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে যেগুলো খালের জমির উপরেই তৈরি করা হয়েছে। এবং ধীরে ধীরে খালের 2 পাশে যারা বসতি স্থাপন করছেন তারা দখল করে নিচ্ছেন খালের জায়গা, যার পরিণাম এখন চোখের সামনে। প্রথমে ছিল ওয়াসা, এখন সিটি কর্পোরেশন আন্ডারে আসছে। সিটি কর্পোরেশন ইচ্ছা করলে এটা উদ্ধার করতে পারে। কাউন্সিলর তো কইতেছে এটা খালের উপরে হয়েছে, আমরা বলতে খাল তো দখল হয়ে যাচ্ছে। কারা করতেছে দখল?
দখল করতেছে, যাদের মানে করে টিনশেড বাড়ি আছে, এখন তারা কে করতেছে এটা তো না, যার জায়গা আছে এ করতেছে। আবার উন্নয়নের নামে খালের উপর কালভার্টও কম ভোগাচ্ছে না। দূষণের জন্য সাধারণ নাগরিকদের দুষলেও দখলদারদের কাছে নিজেদের অসহায় মানছেন খোদ স্থানীয় কাউন্সিলর। বলছেন দিনে দিনে প্রভাবশালীরাই গিলে খাচ্ছে এসব খাল। যারা প্রভাবশালী, যারা অন্যায়কারী, যারা মাসেলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। তো এই ধরনের আমাদের সমাজে কিন্তু এই ধরনের লোকের অভাব নাই। খালের গভীরতা এবং দুপাশ যে দখল হয়ে গেছে, এই দুটি বিষয় যদি আমরা সমাধান করতে পারি, এই জোনটাতে কোনো প্রকারের জলাবদ্ধতা থাকবে না। নগরবিদ্যা বলছেন ক্ষমতাধররা কখনোই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়, তাই নগর কর্তৃপক্ষকেই দায় নিয়ে এসব খাল উদ্ধার করতে হবে। প্রভাবশালী চরিত্র যাই হোক, তাকে সেখান থেকে উৎখাত করে এই ফ্লোগুলোকে ফেরত আনা, এইটা আসলে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এবং এটা কাউন্সিলর সহ পুরো নগর ব্যবস্থাপনার দায়িত্ব। দখল মুক্তের পাশাপাশি দূষণ কমাতেও ব্যবস্থা নেওয়ার তাগিদ এই নগরবিদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা করছে সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন, কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের পরিচালক। এ সময় ধাপে ধাপে দেশের সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব তৈরির ঘোষণা দেন সরকার প্রধান। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ, আমরা সেটাই মনে করি। আজকে আমি খুব আনন্দিত যে আমাদের দেশে এখন মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা 98.25% বৃদ্ধি পেয়েছে। ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্ক একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। 100 কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। মোট 21টি ব্যাংক হিসাবে এই টাকা জমা আছে দলটির। বেলা 11টার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন। ইসি সচিব শফিউল আজমের কাছে 2023 সালের আয় ব্যয়ের হিসাব জমা দেন তারা। হিসাব বিশ্লেষণ করে দেখা যায় 2022 সালের তুলনায় 23 সালে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে। 2023 সালে দলটির ব্যয় হয়েছে 9,87,36,000 টাকা, যেখানে আয় 27,14,45,000 টাকা। এর আগে 2022 সালে আওয়ামী লীগের ব্যয় ছিল 7,86,84,000 টাকা। ওই বছর আয় ছিল 10,71,35,000 কোটি টাকা। সীমান্তে যে কোনো অপরাধ দমনে বিজিবি সদা তৎপর বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 101তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মহাপরিচালক পুরো প্যারেড ঘুরে দেখেন এবং বিজিবির নতুন সদস্যরা তাকে সশস্ত্র সালাম জানান। পরে নতুনদের উদ্দেশ্যে বিজিবি প্রধান বলেন, সীমান্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিজিবি, তাই সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশের 4,427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। এ বাহিনীর সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। এবার দরজা আনলক জটিলতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। পৌনে 1 ঘন্টা পর চট্টগ্রাম থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি।
সবকিছু ঠিকঠাক। চট্টগ্রাম হয়ে কাতারের দোহার উদ্দেশ্যে বুধবার বিকেল 4টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছুটতে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7378 মডেলের BG125 ফ্লাইট। কিন্তু উড্ডয়ন না করে গতি কমিয়ে ফিরে আসে হ্যাঙ্গারের সামনে। ঘোষণা আসে বিমানের মাঝখানের দুটি দরজা আনলক দেখাচ্ছে। এমনটা জানিয়ে নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওই ফ্লাইটের যাত্রী নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKME এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাঠানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন পাইলট সহ বিমানের প্রকৌশলী টিম। এ সময় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থার কথা জানালেও ঝুঁকি না নিয়ে দ্রুত সমস্যা সমাধান করায় বিমানের ক্যাপ্টেনকে ধন্যবাদ দেন ওই ব্যবসায়ী নেতা। পাইলটের এই দক্ষতার বিষয়টি আমাদের নজরে এসেছে এবং পাইলটকে, ক্যাপ্টেনকে স্পেশালি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যে তিনি বিষয়টা নজরে এনে তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। তবে বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করেন তিনি। বিমান সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা আমরা মাঝে মাঝে আজকে আমার অভিজ্ঞতাটাও খুব একটা ভালো হয়। এদিকে ঘটনাটি তেমন গুরুতর নয় দাবি করে চট্টগ্রাম থেকে ৪৫ মিনিট বিলম্বে ফ্লাইটটি দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ব্যাক করছে, আবার ইঞ্জিনিয়ার গিয়ে দেখছে, দেখার পরে ৫টা ৪৭ আবার ফ্লাইট আবার উড়ে গেছে। এর আগে গেল সোমবার রাতে উড্ডয়নের পর উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ায় আবুধাবি না গিয়ে নরসিংদীর আকাশে ৩ ঘন্টা চক্কর দিয়ে রাত ১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিরে আসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বগুড়া জেলা কারাগার থেকে ৪ আসামি পালানোর ঘটনায় জেলা কারাগারের প্রধান কারারক্ষী দুলাল মিয়া ও আব্দুল মতিন সহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও ৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। মঙ্গলবার রাতে কনডেমড সেলের ছাদ ফুটো করে বিছানার চাদর ছিঁড়ে রশ্মি বানিয়ে ছাদ থেকে নেমে পালিয়ে যায় ৪ আসামি। পরে ভোর 4:30টার দিকে জেলখানার কাছে একটি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 4 জনকে গ্রেফতার করা হলো। এদিকে ঘটনা তদন্তে রেলওয়ে নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 3 জনকে বুধবার সকালে এবং আরেকজন রাসেল যে পলাতক অবস্থায় ছিল তাকে কিন্তু আজকে ভোর রাতে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং তাদের সবাইকে কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে। মূলত রেলওয়ে পুলিশ এবং রেল কর্তৃপক্ষ মিলেই কিন্তু এই তদন্তের কাজটি করছে এবং আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি সেদিন মঙ্গলবার উদয়ন এক্সপ্রেসের চট্টগ্রামের উদ্দেশ্যে যে উদয়ন এক্সপ্রেস ছেড়ে আসছিল সেই ট্রেনে যারা দায়িত্বে ছিল, বিশেষ করে জিআরপি পুলিশ থেকে শুরু করে চালক থেকে শুরু করে বা ট্রেনের গার্ড থেকে শুরু করে যারা দায়িত্বে ছিল তাদের সবাইকেই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা এই জিজ্ঞাসাবাদের নেতৃত্ব দিচ্ছে। আমরা দেখছি ঠিক তারা 10:30 থেকে 11টার মধ্যেই কিন্তু এই চট্টগ্রাম রেল স্টেশনে এসেছেন সবাই। সেদিন উদয়ন এক্সপ্রেসে যারা ছিল এবং তারা সবাই কিন্তু এখানে এসেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসলে কোন বিষয়টুকু এখানে পাওয়া যাচ্ছে, সেদিন কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টুকু আমাদেরকে আসলে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হবে। তবে বলে রাখি, মঙ্গলবার কিন্তু সিলেট থেকে 10:30টায় উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে এবং মধ্যরাতেই কিন্তু সেই ট্রেনেই চলন্ত ট্রেনে এক তরুণীকে ধর্ষণ করে এবং ট্রেনে যে ক্যাটারিং সার্ভিসটি ছিল সেই ক্যাটারিং সার্ভিসে 4 কর্মকর্তা ছিল, 4 জন কর্মচারী ছিল। সেই কর্মচারী কিন্তু কোনো একটি সুযোগে মেয়েটি যখন সিট না পেয়ে সেই খাবার ঘরে অবস্থান করে তখনই কিন্তু আসলে জোরপূর্বক সংঘবদ্ধভাবে তরুণীটিকে ধর্ষণ করা হয়। তবে ক্যাটারিং সার্ভিসের এই 4 জনের নামে কিন্তু তরুণীটি মামলা করেছে এবং 4 জনকে আইনের আওতায় এনেছে পুলিশ। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।
ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ার আজিম আনার হত্যার ঘটনায় 2 আসামিকে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতারের বিষয়ে কথা বলছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হানুরুর রশিদ। সরাসরি যাচ্ছে সেখানে। করেছিল একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায়। এই নাম ধারণ করে হিন্দু বেশ ধারণ করে ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতই এই পাতালটার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাঁচার জন্য তারা লুকিয়েছিল। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এর আগে। এই 2 জনকে গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল ঝিনাইদহ, আরেকটা টিম আমরা কাজ করতেছিল হলো যশোহর, আর 2টি টিম কাজ করতেছিল খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে সীতাকুণ্ড, ফটিকছড়ি। ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করতেছিল অনেকদিন যাবত। আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনও গিয়েছিল, আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের মানে ওই মাছ ধরার ট্রলারে, সেখানে একবার তথ্য পেয়েছিলাম। এইভাবে আমরা মানে সবগুলি জায়গায় পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর, সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই 2 জন ব্যক্তি যারা সর্বশেষ 2 জন ব্যক্তি যারা ওই শিমুল ভুঁইয়ার নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে। এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যে এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় 13 তারিখ, এই 13 তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনোয়ারুল আজিম আনার সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয়, এবং গোপালের বাসা থেকে বের হয়ে ইনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে। আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হলো ফয়সাল শাহ, তাকে রিসিভ করবে, ও যাকে আমরা গতকাল ধরেছি। ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুললেন, সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে নিয়ে গেলেন। সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল, সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ার আজিম তো ভিকটিমকে নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ভুঁইয়া মূল ঘাতক। এরা 3 জন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন। ওইখানে ওয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ, ডাইনিং রুমে ছিল জিহাদ হাওলাদার, আর সিরাজ থেকে রাখছে দরজার সামনে, আসলে যেন তাকে রিসিভ করা হয়। এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে 160 মানে শিমুল ভুঁইয়া, এরা 2 জন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে, রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর শিলাস্তি রহমান করে। কিন্তু তারা শিলাস্তি রহমান উপরে থেকে যায়, আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায়। তারপরে যখন সে বুঝে পেলে আমাদের ভিকটিম আনোয়ার আজিম বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল শাহজি তার হাতে ছিল ক্লুফ্রম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে। আমাদের কথা হলো আমাদের টিম, আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে, আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায় জিয়াদ হাওলাদার, আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে আমরা তথ্য দিয়ে নেপাল পুলিশকে সহায়তা করেছি সিয়াম, কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্তি রহমান, তানভীর, তারপরে হলো শিমুল ভুঁইয়া, গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে। এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন
ইন্ডিয়ার পার্টি আছে 2 জন, এর ছাড়াও এর বাহিরে আরও 2 জন গ্রেপ্তার আছে। এই পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল 7 জন, এবং 7 জনের মধ্যে অলরেডি এর আগে 4 জন 164 করেছে। আর আমাদের গতকাল যে মূল যে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব, এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। সরাসরি যুক্ত ছিলাম ডিএমপি মিডিয়া সেন্টারে। ডিএমপি প্রধানের বক্তব্য দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি ট্রাম্প বাইডেন, 2 নেতার বিদেশ নীতিতে থাকবে বিশেষ নজর। অনুষ্ঠান দেখতে মুখিয়ে মার্কিন ভোটাররা। সিলেটে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফেঞ্চুগঞ্জ সহ বালাগঞ্জ ও ওসমানীনগরের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীর গতিতে। সে খবর জানাতে ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। ইকরাম, এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কোটালপুর এলাকায়, এবং যেটি উত্তর কুশিয়ারা ইউনিয়নের আওতাধীন। এবং এই যে আমার পিছনে যেই এলাকাটা দেখা যাচ্ছে, প্রায় 10-11 দিন ধরে এই এলাকার পানি কোনোভাবেই কমছে না। এর কারণটা হচ্ছে গিয়ে সিলেট বিভাগের যে কয়টি নদ নদী আছে, সুরমা, কুশিয়ারা, খোয়াই, সারিগাং সহ অন্যান্য যে নদ নদীগুলো আছে পাহাড় থেকে নেমে এসে, সব নদী পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার অনেকটাই নিচে দিয়ে নেমে গিয়েছে। কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে গিয়ে কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদী এই ফেঞ্চুগঞ্জে বিপদসীমার এই মুহূর্তে 88 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং গতকালকে সন্ধ্যা 6টার থেকে এই পর্যন্ত মাত্র 3-4 সেন্টিমিটারের মতন নেমেছে। এই যে নামার গতি, এর কারণে ফেঞ্চুগঞ্জবাসী, পাশাপাশি বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমা, এই 3টি উপজেলার মানুষ কোনোভাবেই বন্যামুক্ত হতে পারছে না। প্রায় 3 লাখ মানুষ, এই 3টি উপজেলার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। রাস্তাঘাট, ঘর বাড়ি, দোকানপাট, এই যে একটা কোটালপুরে যে নতুন বাজার, এই নতুন বাজারটি কিন্তু পুরো পানিতে তলিয়ে আছে। 10-11 দিন ধরে এই এলাকার কোনো ব্যবসাপাতি হচ্ছে না। যারা ব্যবসায়ী আছে তারা দুর্ভোগের মধ্যে আছে। শুধু এই এলাকা না, আমরা দেখিয়েছিলাম যে ফেঞ্চুগঞ্জ বাজার যেটি আছে সেটিও পানির নিচে আছে। হয়তো আমরা পরবর্তী সংবাদ এটা দেখাতে পারবো। এবং এই এলাকার মানুষের দুর্গতি কোনোভাবেই কমছে না। এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে কুশিয়ারা নদীর পানি না কমার কারণে, নাব্যতা বেশি বেড়ে যাওয়ার কারণে কুশিয়ারা নদীর পানি কোনোভাবেই নামছে না। হাওরগুলো ভরে গেছে, পানি নামার কোনো পথই খুঁজে পাচ্ছে না, যার কারণে এই এলাকার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। মোটামুটি এই ছিল ফেঞ্চুগঞ্জ থেকে যে এখনো পানি নামছে না তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ফেঞ্চুগঞ্জে। এবার জানাবো বাণিজ্যের খবর। পুঁজি বাজারে কারসাজি আর বেআইনিভাবে শেয়ার লেনদেন যেন ওপেন সিক্রেট। এতে জড়িত খোদ ডিএসসি পরিচালক সহ সরকারি কর্মকর্তারাই। দুর্বল কোম্পানিগুলো ব্যবহার করে প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সর্বশান্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। বিপরীতে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে রাঘব বোয়ালরা। আলতাফ হোসেনের রিপোর্ট, বিস্তারিত। যেখানে বিনিয়োগকারীদের অর্থের সুরক্ষা নেই, সেখানে আবার কারসাজি করে অসাধুরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, আর তাতে জড়িত সরকারি কর্মকর্তারাই, যা দীর্ঘদিন ধরে ওপেন সিক্রেট দেশের পুঁজিবাজারে। সম্প্রতি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও ডিএসসি পরিচালক আব্দুল্লাহ মাহমুদের শেয়ার কারসাজির ঘটনা সামনে আসার পর বিষয়টি যেন খোলাসা হলো আরও। বিনিয়োগকারীদের অভিযোগ, প্লেসমেন্ট শেয়ার লেনদেন জিয়ে রেখে কারসাজির সুযোগ নিচ্ছে প্রভাবশালীরা। প্লেসমেন্টটা ক্যান্সেল করা উচিত। প্লেসমেন্ট দেয়ার শুড নট হ্যাভ এনি প্লেসমেন্ট। উই আর টু মাচ সাফারিং। আমাদের একদম বাড়ি ঘর, ধন সম্পদ সব শেষ। প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে অনেক ধরনের কারসাজি হচ্ছে। অভিযোগ উঠেছে ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমান প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা, আর বেআইনিভাবে ডিএসসির পরিচালক লেনদেন করেছেন 13 কোটি 15 লাখ টাকার শেয়ার। বিশ্লেষকরা বলছেন, এমন আরও অনেক ঘটনাই শেয়ার বাজারকে নিয়ে গেছে বিনিয়োগকারীদের আস্থাহীনতার চরম পর্যায়ে। এটা তাদের স্বার্থে আঘাত লাগছে, তাদের চক্রের মধ্যে ঝামেলা হয়েছে, তাই বিষয়গুলো আসছে। অন্য কোনো চক্র আবার অন্য কোনো ফর্মে চলছে। এখন এগুলো নিয়ে আলোচনা, সমালোচনা, যে যার মতো করে টাইম পাস করা, বাট এতে তো আদৌ বাজারে কিছু হবে না।
বাজারকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে গেলে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। 2010 সালে বড় ধসের আগে রমরমা বাণিজ্য গড়ে ওঠে প্লেসমেন্ট শেয়ারের। পরে আইন করে তার লাগাম টানতে চাইলেও এখনো থামেনি সেই কারসাজি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নিচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে মার্কিন গণমাধ্যম CNN আয়োজিত ঐতিহাসিক এই বিতর্ক। বৈশ্বিক নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দুই নেতার অবস্থানের উপর নজর থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। অনুষ্ঠানটি দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরাও। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। 2020 সালের মতো এবারও প্রতিপক্ষ বাইডেন ও ট্রাম্প। দেশটিতে এরই মধ্যে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই নেতা। সমাবেশগুলোতে একে অপরের বিরুদ্ধে তুলে ধরছেন নানা অভিযোগ। নির্বাচন ঘিরে দুটি মুখোমুখি বিতর্কে অংশ নেবেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট। এই বিতর্ক দুটির আয়োজক CNN ও ABC। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে CNN এর আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয়টি হবে আগামী 10 সেপ্টেম্বর। 4 বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কের মঞ্চে উঠবেন তারা। প্রথম বিতর্কের বিষয়বস্তু কি হবে তা নিয়ে CNN কিছু না জানালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সীমান্ত নিরাপত্তা, অভিবাসী, ট্রাম্পের মামলা ও বাইডেনের ছেলের মামলার বিষয়গুলো উঠে আসতে পারে। এছাড়াও ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে কোভিড নীতি, ক্যাপিটল হিলে দাঙ্গার প্রসঙ্গ তুলতে পারেন বাইডেন। অন্যদিকে বাইডেনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা অবহেলা ও কূটনৈতিক ব্যর্থতার মতো প্রসঙ্গ তুলে ধরতে পারেন ট্রাম্প। মার্কিন ইতিহাসে এই প্রেসিডেন্সিয়াল ডিবেটকে বেশ গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। 90 মিনিটের এই বিতর্ক দেখতে মুখিয়ে আছেন মার্কিন নাগরিকরা। একই সঙ্গে বৈশ্বিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দুই নেতার অবস্থানের উপর নজর থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়েরও। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদবীর দাপটে গাজীপুরে ছাগলকাণ্ডের মতিউরের অঢেল সম্পত্তি। টঙ্গীতে গার্মেন্টস কর্মী ভাই রাতারাতি বনে গেছেন শিল্পপতি, দখলে 19 কোটি টাকার জমিও। রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধারে সাদিক এগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে উত্তর সিটির অভিযান। সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু স্থাপনা। এবং শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা। প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চকলেট ভ্যানিলা ফ্লেভারের পুষ্টিকর বিস্কুট দেওয়ার নির্দেশ। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইনান, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের। জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ইসরায়েলি তাণ্ডব। গাজায় 24 ঘন্টায় আরও 60 মৃত্যু। সিরিয়া ও লেবাননেও হামলা। IRGCর সঙ্গে মিলে পাল্টা হামলা হাউথির। আবারও উত্তাল মিয়ানমার। এবার শান রাজ্যের শহর দখলে নিয়েছে TNLA। 2 বেসামরিক